বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 3 এর সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের শিরোনাম দুতরফা ও একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। ক এর সমাধান। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির সুবিধার কারণে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। এই সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলো। 1. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। 2. লাভ লোকসান নিরূপণ। এই পদ্ধতিতে ব্যবসায়ীর মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পরে বিশদ বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায়ীর নিট মুনাফা বা নিট লোকসান নির্ণয় করা যায়। 3. গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়। ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। 4. আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা বিবরণীর তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 5. ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। এ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজেই ভুল ত্রুটি ও জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা যায়। 6. ব্যয় নিয়ন্ত্রণ। এ পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়। 7. মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ীর মালিক যে কোনো সময় তার পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। 8. সঠিক কর নির্ধারণ। এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। 9. সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানেই এই পদ্ধতি সহজে ব্যবহার করা যায়। 10. সর্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর সাথে সাথে ক এর আনসার শেষ হয়ে গেল। খ নং প্রশ্নের সমাধানের দিকে আসা যাক। খ নং প্রশ্ন উত্তর: সহায়ক তত্ত্ব 1 ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। এক্ষেত্রে আমি 4টা ঘর এঁকে নিয়েছি: তারিখ, লেনদেন, পক্ষ, হিসাব, কারণ। 4টা ঘর, কিন্তু যদিও কারণ করতে বলেন আমি কারণের ঘর করেছি। তোমরা চাইলে 3টা ঘর দিয়েই করে ফেলতে পারবো, না এতটুকু করলে কারণটা না লিখলেও চলবে, আর করে দিলে তো অনেক বেশি ভালো। তাহলে প্রথমে 2020 তারিখের মে মাসের 5 তারিখের এন্ট্রি। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 25,000 টাকা। এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবের কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাবের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মেয়ের 15 তারিখ অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা। এটার জাবেদা পাশে লিখে নিয়েছি। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাবের কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাবের কারণে সম্পদ হ্রাস পেয়েছে। মেয়ের 22 তারিখের এন্ট্রি। মালিক ব্যবসায়ী হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। এর জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাবের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ক্রয় হিসাবের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মেয়ের 30 তারিখের এন্ট্রি। ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবের কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক সুদ হিসাবের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এর সাথে সাথে আমরা গ নং প্রশ্নের সমাধানের দিকে চলে আসলাম। গ নং প্রশ্নের সমাধান: হিসাব চক্রের ধাপগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমেই তোমরা এই চিত্রটা এঁকে নিবে, এই চিত্রটা আঁকবে, সম্পূর্ণ চিত্রটা সুন্দর করে এঁকে নিবে। তবে আমার পৃষ্ঠাটা বড় আছে, তাই চিত্রটা আমি পাশে এঁকেছি, লেখাগুলো নিচে লিখেছি। তোমাদের পৃষ্ঠাটা হয়তো এত বড় থাকবে না, তাই তোমরা প্রথমেই চিত্রটা এঁকে নিবে, এই লেখাগুলো চিত্রের নিচের থেকে লেখা স্টার্ট করবে। চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসায়ীর হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলা হয়। হিসাব চক্রের আমি টোটাল 10টা ধাপ দিয়েছি। 1 নম্বর লেনদেন শনাক্তকরণ, 2 লেনদেন বিশ্লেষণ, 3 জাবেদাভুক্তকরণ, 4 খতিয়ানভুক্তকরণ, 5 রেওয়ামিল প্রস্তুতকরণ, 6 সমন্বয় দাখিলা, 7 কার্যপত্র প্রস্তুত, 8 আর্থিক বিবরণী, 9 সমাপনী দাখিলা, 10 হিসাব পরবর্তী রেওয়ামিল। এগুলো প্রত্যেকটা ডিটেলস এখন দিচ্ছি। 1 লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। 2 লেনদেন বিশ্লেষণ।
এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হলো, এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব ও অপরটি নগদান হিসাব। 3 জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারিখের বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে লিখে নিবা। তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। 5 রেয়ামিল প্রস্তুতকরণ। লেনদেনসমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেয়ামিল প্রস্তুত করা হয়। 6 সমন্বয় দাখিলা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট খাতের হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7 কার্যপত্র প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুকর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র ওয়ার্কশিট বলে। 8 আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। 9 সমাপনী দাখিলা। কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো জ্যার ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। 1 বছরের আয় ব্যয় পরবর্তী হিসাবের বছরে দেখানো যাবে না, পরবর্তী হিসাবের বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। 10 হিসাবের পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ীর আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করা হয়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবে জ্যার নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। এরই সাথে সাথে গ নং প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা ঘ নং প্রশ্নের সমাধান লক্ষ্য করব। একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি নিম্নরূপ। দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ 5,30,000 টাকা, প্রারম্ভিক মোট দায় 2,90,000। আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় সমান প্রারম্ভিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 5,30,000 টাকা বিয়োগ প্রারম্ভিক মোট দায়ের পরিমাণ হচ্ছে 2,90,000 টাকা। এটার থেকে এটা বিয়োগ করলে 2,40,000 টাকা। অতিরিক্ত মূলধন 80,000 টাকা, উত্তোলন 65,000 টাকা। এরপর আমি নিম্নে ছক এঁকে নিয়েছি সমাপনী মূলধন নির্ণয়ের জন্য, মানে তাওসিফ ব্রাদার্সের বৈষয়িক বিবরণী সমাপনী মূলধন নির্ণয়। এটার জন্য 4টা ঘর। দায়সমূহ টাকা, সম্পত্তিসমূহ টাকা। দায়সমূহের এখানে প্রদেয় হিসাব 50,000 টাকা, ঋণ 2 লাখ টাকা, বকেয়া বেতন 10,000 টাকা। তারপর প্রারম্ভিক, এরপরে দায় সম্পত্তি সমূহের দিকে অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 80,000 টাকা, মজুত পণ্য 70,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা, বিনিয়োগ 2 লাখ টাকা। যেহেতু টাকা এদিকে বেশি, তাহলে এদিকে যোগ করলে 5,50,000 টাকা এসেছে। 5,50,000 টাকা আমি দুই পাশেই বসিয়ে দিয়েছি। 5,50,000 টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করলে যেটা থাকে ওটা হচ্ছে 2,90,000 টাকা, যাকে আমরা সমাপনী মূলধন বলবো, অর্থাৎ সম্পত্তি ও দায়ের পার্থক্য। এরপরে তোমাকে আরও একটা ছক করতে হবে, যেটা হচ্ছে তাওসিফ ব্রাদার্স এর লাভ লোকসান বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটার জন্য 4টা ঘর, একটা বিবরণ, টাকা, আবার বিবরণ, আবার টাকা। বিবরণের এই পাশে প্রারম্ভিক মূলধন 2,40,000 টাকা, অতিরিক্ত মূলধন 80,000 টাকা, আর ওই পাশে সমাপনী মূলধন 2,90,000 টাকা, উত্তোলন 65,000 টাকা। যেহেতু এই পাশের যোগফল যোগ করে টাকা বেশি আসবে, এই পাশের যোগ করে 3,55,000 টাকা, সেটা আমি দুই দিকেই বসিয়ে দিয়েছি। 3,55,000 টাকা থেকে এই দুটো টাকা বিয়োগ করলে থাকবে 35,000 টাকা, যাকে আমরা নিট লাভ বলবো। সুতরাং তাওসিফ ব্রাদার্সের 35,000 টাকা মুনাফা হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে। আজকের অ্যাসাইনমেন্ট এখানেই সমাপ্ত হলো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।